হ্যালো এভরিওয়ান, তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই থেকে আগের ভিডিওতে আমরা বেশ কিছু চ্যাপ্টার প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এই ভিডিওতেও আরও কতগুলি চ্যাপ্টার প্রশ্ন উত্তর আলোচনা করব। দেওয়ালের ছবি এই গল্প থেকে প্রথম প্রশ্ন, দেওয়ালের ছবি গল্পটি কোন সময়ের কথা বলে? গল্পটি অনেক অনেক পুরনো দিনের কথা বলে, যখন মানুষ বনের পশুদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো। সেই সময় মানুষেরা কোথায় বাস করত? সেই সময় মানুষেরা জঙ্গল ও গুহাতে বাস করত। তখনকার জঙ্গলে কোন প্রাণীর সংখ্যা বেশি ছিল? বাঘের সংখ্যা। এই গল্পে, দেওয়ালের ছবি গল্পে মেন দুটো চরিত্র কি কি আছে? শিকারী আর একটি বাঘ। শিকারী আর বাঘের মধ্যে কেমন সম্পর্ক ছিল? শিকারী আর বাঘের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শিকারীর সঙ্গে কি থাকতো? তীর, ধনুক ও গুলতি। একদিন শিকারী বাঘকে কোথায় নিয়ে গিয়েছিল? একদিন শিকারী বাঘকে তার নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল। শিকারীর বাড়িটি কোথায় ছিল? বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশে শিকারীর বাড়ি। বাড়িতে পৌঁছে শিকারী বাঘকে কি খেতে দিয়েছিল? শিকারী বাঘকে লোটায় করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল। বাঘ জল খেয়ে কোথায় বসেছিল? বাঘ আরাম করে ঘরের মেঝেতে বসেছিল। বাঘের নজর ঘরের দেওয়ালের কিসের ওপর পড়েছিল? বাঘের নজর ঘরের দেওয়ালের ঝোলানো একটি ছবির ওপর পড়েছিল। দেওয়ালে ঝোলানো ছবিটি কিসের ছিল? ছবিতে দেখা যাচ্ছিল একজন শিকারী হাতে তীর ধনুক নিয়ে বীরের মতো দাঁড়িয়ে আছে এবং মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। ছবিটা দেখে বাঘ শিকারীকে কি জিজ্ঞাসা করেছিল? বাঘ জিজ্ঞাসা করেছিল, ছবিটা কে এঁকেছে? বাঘের প্রশ্নের উত্তরে শিকারী কি বলেছিল? শিকারী খুব গর্বের সাথে বলেছিল যে ছবিটা তার বাবা, অর্থাৎ একজন মানুষ এঁকেছেন। শিকারীর বাবা কে ছিলেন? শিকারীর বাবা ছিলেন একজন মস্ত বড় শিকারী। ছবিটা দেখে বাঘ কেন মিটমিট করে হাসছিল? বাঘ হাসছিল কারণ ছবিতে মানুষকে শক্তিশালী আর বাঘকে দুর্বল দেখানো হয়েছিল, যা ছিল কেবল মানুষের তৈরি কল্পনা। বাঘ শিকারীকে শেষ পর্যন্ত কি বলেছিল? বাঘ বলেছিল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তবে অন্যরকম হতো। পরের প্রশ্ন, বাঘের এই কথাটির অর্থ কি? এর অর্থ হলো, যে ছবি আঁকে সে সবসময় নিজেকেই সেরা বা বিজয়ী হিসেবে তুলে ধরে। এই গল্পের মূল শিক্ষা বা নীতিবাক্য কি? দৃষ্টিভঙ্গি বা বিচারের ধরন ব্যক্তিভেদে আলাদা হয়। দেওয়ালের ছবি গল্পটি কেন একটি প্রচলিত গল্প? কারণ এটি কোনো নির্দিষ্ট লেখকের নয়, বরং মুখে মুখে বহুকাল ধরে চলে আসছে। শিকারী শব্দের অর্থ কি? যে ব্যক্তি বন্যপ্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করে। অহংকার শব্দের বিপরীত শব্দ কি? বিনয় অথবা নম্র। কুঁজো বলতে কি বোঝায়? মাটির তৈরি এক ধরনের সরু গলাওয়ালা জলের পাত্র। শিকারী কেন বাঘকে তার বাড়িতে নিয়ে এসেছিল? তার বাড়ি দেখানোর জন্য এবং অতিথি আপ্যায়নের জন্য। খুশি শব্দ দুটি প্রতিশব্দ হলো আনন্দ ও হর্ষ। গল্প শব্দটির একটি সমার্থক শব্দ কাহিনী। বাঘ আর মানুষ এই বন্ধুত্ব কি বর্তমান সমাজে সম্ভব? বাস্তবে এটি সম্ভব নয়, তবে গল্পের মাধ্যমে প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা শিক্ষা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বাঘটি কেন মনে করেছিল যে বাঘ ছবিটা আঁকলে ছবি অন্যরকম হতো? কারণ সেক্ষেত্রে বাঘ নিজেকে বীর হিসেবে আর মানুষকে পরাজিত হিসেবে দেখাতো। এই গল্প থেকে শিক্ষার্থীদের আপনি কি শেখাবেন? আমি শেখাবো যে কোনো ঘটনাকে কেবল একদিক থেকে দেখা উচিত না, অন্যের দৃষ্টিকোণ থেকেও বিচার করা উচিত। শিকারীর ঠাকুরদা কে ছিলেন? তিনিও একজন মস্ত শিকারী ছিলেন। এবারে আমরা সারাদিন কবিতাটি থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। সারাদিন কবিতাটি কার লেখা? কবি সুনির্মল চক্রবর্তীর লেখা। সারাদিন কবিতায় শিশুটির কি করতে ভালো লাগে? শিশুটির সারাদিন ছবি আঁকতে ভালো লাগে। শিশুটি কিসের ওপরে ছবি আঁকে? শিশুটি তার খাতার পাতার ওপরে ছবি আঁকে। শিশুটি খাতায় কি কি ছবি আঁকে? সে হাতি, ঘোড়া, গাছ, পাখি ছবি আঁকে। হিজিবিজি বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? সারাক্ষণ মনে নানা ধরনের এলোমেলো, অবাস্তব বা সৃষ্টিশীল চিন্তা আসে, যা হয়তো কোনো নির্দিষ্ট রূপ পায় না, কিন্তু সেই ভাবনাগুলোকে খাতায় নানা ছবি বা কবিতার মাধ্যমে
ফুটিয়ে তুলতে ভালোবাসেন, যা মনকে শান্ত করে এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে। শিশুটি যখন মন ভালো থাকে না তখন সে কি করে? মন ভালো না থাকলেও সে খাতার পাতায় হিজিবিজি ছবি এঁকে মন ভালো করার চেষ্টা করে। সারাদিন কবিতায় শিশুটির কল্পনা জগৎ কেমন? শিশুটির কল্পনা জগৎ খুব রঙিন, যেখানে হাতি ঘোড়াও তার খাতায় পাতায় ঠাঁই পায়। ড্রয়িং শব্দের প্রতিশব্দ কি? বাংলা প্রতিশব্দ কি? ড্রয়িং শব্দের বাংলা প্রতিশব্দ হলো অঙ্কন। শিশুটি সারাদিন কার সঙ্গে থাকে? শিশুটি সারাদিন তার ছবি আঁকার খাতা আর কল্পনার সাথে থাকে। মন শব্দের একটি সমার্থক শব্দ চিত্ত। বাকি শব্দের দুটি প্রতিশব্দ কি? খেচর ও বিহঙ্গ। এই কবিতায় মূল সুর বা বিষয়বস্তু কি? এই কবিতার মূল বিষয়বস্তু হলো শিশুর মনের অফুরন্ত কল্পনা শক্তি এবং সৃজনশীলতা। হাতি, ঘোড়া, গাছ, পাখি, এখানে কোন কোন প্রাণীর নাম আছে? হাতি, ঘোড়া এবং পাখি। শিশুটি কেন হিজিবিজি আঁকে? কারণ হিজিবিজি আঁকা শিশুদের একটি স্বাভাবিক প্রবৃত্তি, যার মাধ্যমে তারা আনন্দ পায়। এই কবিতায় শিশুদের কোন বিকাশের সাহায্য করে? এটি শিশুদের সৃজনশীলতা এবং কল্পনাপ্রসূত বিকাশে সাহায্য করে। আপনি এই কবিতাটি ক্লাসে কিভাবে পড়াবেন? আমি শিশুদের ছবি আঁকতে উৎসাহিত করব এবং তাদের মনে যে কল্পনাগুলো আছে সেগুলি খাতায় ফুটিয়ে তুলতে বলবো। ছবি শব্দের একটি প্রতিশব্দ বলুন। চিত্ত। শিশুটি কি খুব দক্ষ চিত্রশিল্পী? না, সে একজন সাধারণ শিশু যে মনের আনন্দে হিজিবিজি আঁকে। এই কবিতাতে কটি পংক্তি বা লাইন আছে? 16টি। এই কবিতা থেকে আমরা কি বার্তা পাই? সৃজনশীলতা ও কল্পনার মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগৎকে নিজের মতো করে সুন্দর ও আনন্দময় করে তুলতে পারি। ফুল। এবার আমরা ফুল গল্পটি আমরা দেখব। ফুল গল্পটি কার লেখা? প্রখ্যাত শিশু সাহিত্যিক সুখলতা রাওয়ের লেখা। অনেক অনেক কাল আগে পৃথিবীতে কি ছিল না? অনেক অনেক কাল আগে পৃথিবীতে কোনো ফুল ছিল না। তখন পৃথিবীটা কেমন দেখতে ছিল? তখন পৃথিবীতে কেবল বড় বড় ঘাস আর পাতাওয়ালা গাছ ছিল। পৃথিবীতে প্রথম ফুল কারা নিয়ে এসেছিল? পৃথিবীতে প্রথম ফুল নিয়ে এসেছিল পরীরা। পরীরা কখন পৃথিবীতে নেমে এসেছিল? এক রাতে পরীরা পৃথিবীতে নেমে এসেছিল। পরীরা নেমে এসে পৃথিবীতে কি দেখেছিল? এরকম চমৎকার জায়গা, কিন্তু ফুল নেই। পরীরা তাদের সাথে করে কি নিয়ে এসেছিল? পরীরা তাদের সাথে করে ফুলের বীজ নিয়ে এসেছিল। পরীরা ফুলের বীজগুলো কোথায় ছড়িয়ে দিয়েছিল? পরীরা বীজগুলো ছড়িয়ে দিয়েছিল মাঠে মাঠে, বনে বনে। বীজগুলো থেকে গাছ গজিয়ে ওঠার পর কি দেখা গেল? বীজ থেকে গাছ গজানোর পর সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলের ছেয়ে গেল বন। ফুল ফোটার পর পৃথিবী কেমন হয়ে উঠল? পৃথিবী লাল, নীল, সাদা, হলুদ রঙের ফুলে ভরে গিয়ে খুব সুন্দর হয়ে উঠল। পরীরা কোন সময় পৃথিবীতে নেমে আসে? পরীরা সাধারণত রাত হলে, যখন চাঁদ ওঠে, তখন পৃথিবীতে নেমে আসে। পরীরা কেন পৃথিবীতে ফুল ফুটিয়েছেন? কারণ তারা পৃথিবীটাকে নিজেদের দেশের মতো করে সুন্দর করতে চেয়েছিল। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি। সুখলতা রাও কে ছিলেন? তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কন্যা এবং সুকুমার রায়ের বোন। ফুল গল্পের মূল ভাব কি? এই গল্পটি পৃথিবীর সৌন্দর্য সৃষ্টির একটি রূপকথামূলক বর্ণনা। ফুলের গন্ধে কারা ছুটে এসেছিল? ফুল ফোটার গন্ধে মৌমাছিরা ফুলের গন্ধে ছুটে এসেছিল। পরী শব্দের অর্থ কি? রূপকথার কাল্পনিক সুন্দর ডানাওয়ালা জীব। বীজ থেকে কি জন্মায়? বীজ থেকে চারাগাছ জন্মায়। বন শব্দের একটি প্রতিশব্দ কি? অরণ্য। সাদা শব্দের বিপরীত শব্দ কালো। এই গল্পটি পড়ে শিশুদের কি উপকার হবে? শিশুদের কল্পনা শক্তি বাড়বে এবং প্রকৃতির সৌন্দর্যের প্রতি ভালোবাসা তৈরি হবে। আপনি ইন্টারভিউতে ফুল থেকে কি ডেমো দেবেন? ফুল ফোটার আগেও পরের পৃথিবীর পার্থক্য ছবি এঁকে বা অভিনয়ের মাধ্যমে দেখাবো। পৃথিবীর শব্দের দুটি প্রতিশব্দ বলুন। বসুন্ধরা ও ধরণী। পরীরা কোথায় বাস করে? পরীরা পরীদের দেশে বা মেঘের উপরে কাল্পনিক এক সুন্দর দেশে বাস করেন। গল্পের শুরুতে পৃথিবীটা কেমন ছিল? মাটির ওপরে ছিল বড় বড় ঘাস আর পাতা, কিন্তু ফুল ছিল না। ফুলপরীরা কি রকম পোশাক পরে ও কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে এবং ফুলের মধু খায়। রঙিন শব্দের অর্থ কি? যা নানা রঙে উজ্জ্বল। এই গল্পটি কি সত্যি না রূপকথার? এটি একটি কাল্পনিক রূপকথার। ফুল গল্পটি থেকে আমরা কি শিখি? গল্পটি আমাদের ফুল, প্রকৃতি এবং ফুলপরীদের জগৎ সম্পর্কে
একটি সুন্দর ও আনন্দময় ধারণা দেয়, যা শিশুদের কল্পনাশক্তি ও প্রকৃতিপ্রেম জাগিয়ে তোলে। পরের কবিতা নৌকাযাত্রা। নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্গত। এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। নৌকাটি কিসে ভর্তি? নৌকাটি বৃথাই পাটে ভর্তি আছে। শিশুটি যদি নৌকাটিকে পেত তবে সে কি করত? শিশুটি নৌকাটি পেলে তাতে ১০০টি দাঁড় এবং ৪টে ৫টা ৬টা পাল তুলে দিত। শিশুটির কল্পনায় সে কোথায় যাত্রা করতে চায়? সে ৭ সমুদ্র ১৩ নদীর পাড় অর্থাৎ অজানার উদ্দেশ্যে যাত্রা করতে চায়। যাওয়ার সময় শিশুটি কাকে সাথে নিয়ে যেতে চায়? শিশুটি তার বন্ধু আশু এবং শ্যামকে সাথে নিয়ে যেতে চায়। মা কেন ঘরে বসে কাঁদবেন? কারণ তার ছেলে সমুদ্রে পাড়ি দিয়ে অনেক দূর চলে যাবে, এই ভয়ে বা বিরহে মা কাঁদবেন। শিশুটি যাত্রার সময় কত সময় লাগবে বলে সে জানিয়েছেন? সে বলেছে যে সারাদিন ধরে নৌকা চালিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসবে। সে কি রামের মতো ১৪ বছর বনে থাকতে চায়? না, সে রামের মতো ১৪ বছর বনে থাকতে চায় না। সে কেবল একদিনের জন্য সমুদ্র যাত্রা করতে চায়। পাড় এবং দাঁড় কি কাজে লাগে? পাল বাতাসের সাহায্যে আর দাঁড় হাতের শক্তিতে নৌকা চালাতে সাহায্য করে। কবিতাটিতে কোন নদীর বা স্থানের নাম পাওয়া যায়? রাজগঞ্জের ঘাট এবং তেপান্তরের মাঠ। শিশুটির কল্পনাপ্রসূত নৌকাটিতে কটি পাল থাকবে? ৪টে ৫টা ৬টা। এই কবিতার মূল সুর কি? শিশুর মনের অজানাকে জানাবার দুর্নিবার ইচ্ছা এবং তার কল্পনাপ্রসূত ভ্রমণ-বিলাস। সমুদ্র শব্দের দুটি প্রতিশব্দ বলুন। সাগর এবং সিন্ধু। শিশুটির এই যাত্রাকে কেন কল্পনা বলা হয়েছে? কারণ সে মনে মনে একদিনের মধ্যে ৭ সমুদ্র পাড়ি দিয়ে আবার ফিরে আসার কথা ভাবছে, যা বাস্তবে অসম্ভব। এই কবিতা থেকে শিশুদের কি শেখাবেন? শিশুদের কল্পনাশক্তি বাড়াতে এবং তাদের মধ্যে সাহসিকতা ও অজানাকে জানার আগ্রহ তৈরি করতে শেখাবো। আমরা আর একটি গল্প নিয়ে আলোচনা করব। কে ছিলেন ঈশপ? ঈশপ কে ছিলেন? ঈশপ ছিলেন প্রাচীন গ্রিস দেশের একজন বিশ্ববিখ্যাত গল্পকার, যিনি পশু-পাখিকে চরিত্র করে নীতিগল্প লিখতেন। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? তিনি গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশপ কত বছর আগে জন্মেছিলেন? প্রায় ২৫০০ বছর আগে তিনি জন্মেছিলেন। প্রথম জীবনে ঈশপের সামাজিক পরিচয় কী ছিল? প্রথম জীবনে তিনি একজন ক্রীতদাস বা গোলাম ছিলেন। ঈশপের শারীরিক গঠন কেমন ছিল? লোককথা অনুযায়ী তিনি দেখতে খুব একটা সুন্দর ছিলেন না। তার গায়ের রং ছিল কালো। ঈশপের বুদ্ধির পরিচয় কীভাবে পাওয়া যায়? ঈশপ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তার মনিব তাকে যেসব কাজ দিতেন, তিনি বুদ্ধির জোরে সেগুলো সহজে সমাধান করতেন। ঈশপ কীভাবে মুক্তি পেয়েছিল? তার অগাধ পাণ্ডিত্য এবং বুদ্ধিতে মুগ্ধ হয়ে তার মনিব তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। ঈশপের গল্পগুলোকে কি বলা হয়? তার গল্পগুলোকে বলা হয় ঈশপের গল্প। ঈশপের গল্পের প্রধান চরিত্র কারা? ঈশপের গল্পের প্রধান চরিত্র হলো নানা ধরনের পশু-পাখি, যেমন সিংহ, শেয়াল, গাধা, কচ্ছপ। ঈশপ কেন পশু-পাখিদের নিয়ে গল্প লিখতেন? পশু-পাখিদের আচরণের মাধ্যমে মানুষের স্বভাব এবং সমাজের ভুল-ত্রুটিগুলো তুলে ধরবার জন্য তিনি পশু-পাখিকে চরিত্র করতেন। ঈশপের গল্পের একটি প্রধান বৈশিষ্ট্য কি? তার প্রতিটি গল্পের শেষে একটা সুন্দর নীতিবাক্য বা শিক্ষা থাকে। ঈশপের একটি বিখ্যাত গল্পের নাম বলুন। খরগোশ ও কচ্ছপের গল্প অথবা তৃষ্ণার্ত কাকের গল্প। ঈশপের গল্পের মূল লক্ষ্য কি? নীতি শিক্ষা দেওয়া এবং মানুষকে ভালো পথে চলার অনুপ্রেরণা দেওয়া। ঈশপ কি নিজের গল্পগুলো লিখে রেখেছিলেন? না, ঈশপ তার গল্পগুলো মুখে মুখে বলতেন। পরে অনেককাল পরে সেগুলো লিখে রাখা হয়। বিশ্বের জনপ্রিয় কোন গল্প সংকলনের সাথে ঈশপের গল্পের মিল পাওয়া যায়? ভারতের পঞ্চতন্ত্র বা জাতকের গল্পের সাথে ঈশপের গল্পের অনেক মিল আছে। ঈশপের নাম আজও কেন অমর হয়ে আছে? তার গল্পগুলো অত্যন্ত সহজ সরল এবং চিরকালীন সত্য প্রকাশ করে বলে আজও সারা বিশ্বে জনপ্রিয়। শিশুদের ঈশপের গল্প পড়ানো কেন উচিত? শিশুদের নৈতিক চরিত্র গঠন করতে এবং সহজ উদাহরণের মাধ্যমে জীবনবোধ শেখাতে ঈশপের গল্প খুব কার্যকর। ঈশপের একটি বিখ্যাত নীতিবাক্য বলুন। ধীর স্থিরভাবে কাজ করলেই জয়ী হওয়া যায়। ঈশপ মারা যাওয়ার পর তাকে সম্মানে কি করা হয়েছিল? গ্রিস দেশে তার একটি মূর্তি
স্থাপন করা হয়েছিল বলে জানা যায়। উপকথা বা ফেবল বলতে কী বোঝায়? যে কাল্পনিক গল্পে পশু-পাখিরা কথা বলে এবং যা থেকে কোনো নীতিশিক্ষা পাওয়া যায় তাকে উপকথা বা ফেবল বলে।